রিসেন্টলি একটা দেখছিলাম গৌতম গম্ভীরের তো আমরা জানি মোটামুটি সবাই, আগের ইন্ডিয়ান ক্রিকেটার ছিলেন, এখন কেকেআরের কোচ, তারপরে এখন তো ইন্ডিয়ান টিমেরই কোচ। এখন তার সাথে উনি প্রবাবলি এমপি, দিল্লির এমপি প্রবাবলি, আর এমপি বা এমএলএ কিছু একটা, প্রবাবলি এমপি। আর তার সাথে সাথে উনি কিন্তু মানে উনি বলে একটু সম্মান দিয়েই বলছি, কারণ উনি যে কাজগুলো করেন সেগুলো সত্যি সম্মান পাওয়ার মতোই কাজ করেন। তো সেখানে একটা জাস্ট ওনার ইন্টারভিউ দেখছিলাম, যে ওনাকে বলছে যে আপনি তো এমপি হয়ে এরকম কাজ না করে আপনি তো আইপিএলের সাথে যুক্ত হয়ে যান, আইপিএলের টিমে কোচিং করান, করান, মানে আপনি টাকার জন্য ছুটে বেড়ান আর কি। তো তখন গৌতম গম্ভীর তার রিপ্লাইয়ে বলেছেন আর কি, ওই ইন্টারভিউটা দেখছিলাম, যে আমি এক নম্বর তো আমার এমপির যা কাজ থাকে এমপি হয়ে, সেই কাজ আমি মানে যতটা সম্ভব ওটা যাতে ইম্প্যাক্টেড না হয় সেই রকম করেই আমি আইপিএলের টিমগুলোর সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করি। তবে একদম যে ইম্প্যাক্ট হয় না সেটাও নয়, কিন্তু আমার যে আমি যে কারণে আমি পলিটিক্সে এসেছি, যে আমার নিজের যে ইচ্ছে যে আমি সোসাইটির জন্য কিছু করব, সবাইকার ভালোর জন্য কিছু করব, সার্ভিস দেব, যে কথাগুলো আমরা আমাদের জাগরণ ফ্যামিলিতে বারবার বলি, যে সবাইকার জন্য ভাবা, সবাইকার ভালোর জন্য ভাবা, আমরা সোসাইটিকে কী দিতে পারছি, সবাইকার ভালোর জন্য কী করতে পারছি, সেরকম চিন্তাভাবনা কিন্তু গৌতম গম্ভীরের। তো উনি একটা তো এমপির যে প্রত্যেক এমপি ওনার এরিয়া ডেভেলপমেন্টের জন্য একটা টাকা পান, সেই টাকা দিয়ে তো ওনার এরিয়াটা করেনি, তার সাথে তার বাইরে গিয়ে উনি একটা কমিউনিটি কিচেন চালান। সেখানে প্রতিদিন দিল্লিতে প্রতিদিন দুপুরবেলা 5,000 জন বোধহয় কিছু, মানে একদম ফ্রি নয়, মানে 1 টাকা বা 2 টাকা কিছু একটা ওদের দিতে হয়, ওইরকম 1 টাকা বা 2 টাকা দিয়ে দুপুরবেলা 5,000 জন, হ্যাঁ 1 টাকা না, 1 টাকা, হ্যাঁ, তো ওরকম কিছু একটা দিয়ে, মানে ওটা জাস্ট মানে রাখা হয়েছে, কারণ অনেকে হয়তো ভাবে আমি কেন ফ্রিতে খাবো, এরকম জাস্ট একটা টোকেন মানি আর কি। ওই 1 টাকা দিয়ে ডেলি, আমি এটা জানতাম না, আমি ওটা ডেলি 5,000 জন ওখানে দুপুরে লাঞ্চ করেন আর কি। সেটা ওখানে গৌতম গম্ভীর বলছে আমার মান্থলি ওটার জন্য 30 lakhs পার মান্থ খরচ হয়, এবং সেই টাকাটা আমি পুরোপুরি আমার পার্সোনাল আর্নিং থেকে দিই। তো সেইটা যাতে আমি অ্যাফোর্ড করতে পারি, সেটার জন্যই আমি আইপিএলের থ্রু দিয়ে আমি যে ইনকামটা করি তাতে আমার অনেক সুবিধা হয়, তো ওখান থেকে আমি এই টাকাটা দিতে পারি। এইটা একটা ওই ইন্টারভিউটাতে বলেছেন আর কি। তা আমার তো দারুণ লেগেছিলো আর কি। তো সেখানে আমি তারপর আরও সার্চ করে দেখলাম যে সত্যিই ওই রকম একটা কিচেন চালান এবং অনেক দিন ধরেই চালাচ্ছেন, এবং লোকজনের আরও ইন্টারভিউ দেখছিলাম, অনেকেই খাওয়া দাওয়া করেন, এবং একদম যে বেগার ভিক্ষুকরাই খান সেরকম নন, অনেক যারা ডেইলি লেবার, মিস্ত্রি, বিভিন্ন কাজ, হার্ডওয়ার্কিং মানুষজন অনেকে আছেন, যারা তাদের কিন্তু অনেক সুবিধে হয়েছে আর কি এটা করে। তো এইটার জন্যই গৌতম গম্ভীর ওই ভিডিও দেখছি, মানে আমরা তার মানে সবাই যদি মানে একটা মানুষ চাইলে কত সুন্দর করতে পারে। গৌতম গম্ভীর এমপি হয়েও তারপরেও ওনার চিন্তাভাবনাটাই এরকম, যে আইপিএলের সাথে উনি ইনভলভড এই জন্যই যাতে উনি এরকম ইনিশিয়েটিভগুলোতে অ্যাফোর্ড করতে পারেন, যাতে কমিউনিটি কিচেন এই বা আরও হয়তো অন্যান্য ক্রিকেটার বা আরও অনেকে হয়তো অনেকরকম করেন, এইটা আমরা জানতে পারলাম। আলটিমেটলি আমাদের যে কথাগুলো, যে সবসময় সার্ভিস দেওয়ার কথা ভাবা, সবাইকার ভালোর জন্য কথা ভাবা, এইরকম আরও জেনে ভালো লাগবে যে আরও অনেকেই এগুলো করছেন, এবং আমরা জানি এরকম সেলিব্রিটি অনেকেই করছেন। এই খবরগুলো কিন্তু আমরা যে বন্ধুবান্ধব যখন গল্প করি, আড্ডা মারি, এইগুলো নিয়ে কিন্তু আমাদের মনে হয় আরও বেশি চর্চা করা উচিত, তাই না? মানে আমরা তো অনেক সময় আড্ডা করতে গিয়ে অনেক কিছু, এরপর আর কী নিয়ে কথা বলে জানি না, কত অনেক সময় নেগেটিভ কোনো
বিষয় নিয়ে আলোচনা করি, চর্চা করি, একে অপরকে ইমুলেট করি। সেগুলো না করে এইসব কথাবার্তা নিয়ে যত আমরা আলোচনা করব তত আমরা নিজেরাও মোটিভেটেড থাকতে পারি বলতে পারি, বা মোটিভেটেড যদি নাও বলি, আমরা আমাদের ফিলোসফিটাকে, আমাদের জীবনের দর্শনটাকে ঠিকঠাক বানাতে পারবো, একটা শেপ দিতে পারবো, যে আমাদের থট প্রসেস এইটা হওয়া উচিত। যখন আমরা সামনে আরও লাইভ এই এক্সাম্পলসগুলোকে আমরা জানতে পারবো। এটা কি সিদ্ধার্থ জানতিস আগে? হ্যাঁ দাদা, সিমিলার এতে তো আমরা অনেকেই জানি স্যার রতন টাটার, উনি চলে গেলেন, তারপরে আরও ওনার যে বিভিন্ন কার্যকলাপ সেগুলো আরও বেরিয়ে এসেছে। তো সেইখানে ওইটা আছে যে আগে একদিন আমরা মিটিংয়ে ডিসকাস করছিলাম, সেদিনকে আমি জানি না এখানে যারা আছে তারা ছিলাম কি মনে পড়ছে না। তো ওনাকে যখন বলা হয় যে আপনার মানে কোন দিন মানে খুব একটা স্যাটিসফ্যাকশান লেগেছিল আর কি, কোনো কিছু একটা খুব বড় কোনো টাটার কোনো প্রজেক্ট কিছু একটা করে, সেটা কোনো কার ফ্যাক্টরি হোক বা কোনো পাওয়ার প্ল্যান্ট হোক বা কোনো স্টিল ফ্যাক্টরি, এরকম কিছু করে বড় বড় যে প্রজেক্টগুলো আছে সেরকম কিছু করে ওরকম কিছু করে খুব স্যাটিসফাইড হয়েছিলেন না কি। তো সেখানে উনি উত্তর দিয়েছিলেন যে অ্যাকচুয়ালি আমারও ওরকম ধারণা ছিল, উনি বলেছিলেন যে ওনারও ওরকম ধারণা ছিল যে এইগুলোই বোধহয় লাইফের মাইলস্টোন আর কি, এগুলোই বোধহয় ওনাকে এগুলোই বোধহয় সাকসেস আর কি, এগুলোই বোধহয় ওনাকে এক্সট্রিম হ্যাপিনেস এনে দেবে, বা খুব একটা প্রাউড ফিল করবেন, খুব একটা ভালো লাগার একটা ফিলিংস আনবে। তো সেটা উনি বলছেন যে আমি যখন পড়াশোনা করছিলাম তখন মনে হলো যে আমি যখন আর্কিটেক্ট হব, ওনার আর্কিটেক্ট হওয়ার ইচ্ছে ছিল। তো প্রথমে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলেন, তারপর আলটিমেটলি আর্কিটেক্ট হয়েছিলেন। তখন মনে হচ্ছে যে আমি বড় বড় প্রজেক্ট ডিজাইন করব, সেগুলো যবে এক্সিকিউশন হবে, যবে সেগুলো সাকসেসফুলি এস্টাবলিশড হবে, সেদিন বোধহয় উনি ইমেন্সলি খুশি হবেন, খুব একটা ভালো লাগবে। কিন্তু বলছে সেটা তো হলো, আমি বড় হলাম, আর্কিটেক্ট হলাম, ওগুলো করলাম, একটার পর একটা প্রজেক্ট, একটা ছোটো প্রজেক্ট হলো, তারপর মনে হলো আমি তো কই সেই হ্যাপিনেস, সেই ভালো লাগার, সেই আনন্দের অনুভূতি কিন্তু ঠিক যেন পাচ্ছিলাম না। মনে হলো যে এটা বোধহয় ছোটো প্রজেক্ট, আরও বড় কোনো প্রজেক্ট হলো, খুব বড় একটা হয়তো স্টিল ফ্যাক্টরি বা পাওয়ার প্ল্যান্ট কিছু একটা হলো, মনে হলো এটা করে এই প্রজেক্ট হলে বোধহয় আমি খুব খুশি হব। তো সেটাও দেখলেন যে সেটাও হলো, কিন্তু তারপরেও সেই জিনিসটা যেন পাচ্ছেন না, যেটা করে ওনার একটা সত্যি ভালো লাগার অনুভূতি হবে, একটা ফিলিংস আছে। তারপরে আমি প্রথম পেলাম ওই অনুভূতিটা কবে না, একদিন ওনার এক বন্ধু, ওই বন্ধু বললেন ওনারা একটা অর্গানাইজেশন থেকে কিছু হুইল চেয়ার কিছু প্রতিবন্ধী মানুষকে হ্যান্ড ওভার করবেন। তো উনি রতন টাটাকে বলেছিলেন যে তাহলে তুইও কিছু ডোনেট কর আর কি, তুই কিছু হুইল চেয়ার কিছু ডোনেট কর, যাতে আমরা এতগুলো হুইল চেয়ার কিনতে পারি, আর যদি সম্ভব হয় তুইও ওই অনুষ্ঠানটায় প্রেজেন্ট থাকবি। তো উনি ওই অনুষ্ঠানটায় প্রেজেন্টও ছিলেন, এবং যখন ওই হুইল চেয়ারগুলো তুলে দিচ্ছেন ওই মানুষগুলোর হাতে, তো ওনাদের ওই হুইল চেয়ারটা পেয়ে যে ওনাদের যে মুখের হাসি, ওনারা এতটাই খুশি, নাহলে ওই হুইল চেয়ারটা পেলে ওনাদের মুভমেন্টের অনেকটা সুবিধা হবে আর কি। এরকম মানুষজন, ওনারা রতন টাটাকে যেন একদম ভগবান স্বরূপ ট্রিট করছিলেন আর কি, যে ওনাকে প্রণাম করছিলেন, ওনার হাত ধরে মাথায় ঠেকাচ্ছিলেন, এইরকম টাইপের আর কি। তো সেইগুলো দেখে এবং প্রচণ্ড খুশি ছিলেন আর কি ওনারা, যে এরকম রতনটা ওখানে হয়তো ডিক্লেয়ার করা হয়েছিল যে ইনি এতগুলো হুইল চেয়ার দিচ্ছেন বা এরকম কিছু। রতন টাটা ওইটা বলছে যে সেদিন প্রথম আমার কিছু একটা মনে হয়েছিল যে না, কিছু একটা বোধহয় করলাম আর কি, কিছু একটা মানুষের কাজে এলাম। সেই ভালো লাগার ফিলিংসটা ওই ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়েই পেয়েছিলাম, যখন আমি অন্যের জন্য কিছু একটা করলাম। সেইটা সেই থেকে স্টার্ট। তারপর আমি কন্টিনিউয়াসলি ভেবে গেছি যে আরও কীভাবে সোসাইটির
মানে ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি সবাইকার ভালোর জন্য কী করা যেতে পারে, সেরকম ভাবনা চিন্তা থেকেই টাটা মেমোরিয়াল, যেটা ক্যান্সার হসপিটাল মুম্বাইতে, ওটা তো টাটা ট্রাস্ট থেকে চলতো। এখন আমি ঠিক শিওর নেই, এখন বোধহয় গভর্নমেন্ট কিছু শেয়ার নিয়েছে, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, যাই হোক। কিন্তু ওটা স্টার্টটা কিন্তু টাটা দিয়েই, টাটা মেমোরিয়াল বলে এখনও সবাই ওটা টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল বলেই মোটামুটি সবাই জানেন। ওখানে অ্যাফোর্ডেবল ট্রিটমেন্ট হয় ক্যান্সারের ট্রিটমেন্ট প্রচণ্ড কস্টলি, কিন্তু ওখানে 14 বছর বয়স অবধি কোনো পেশেন্টের বয়স যদি 14 বছরের নিচে হয় তাহলে কমপ্লিটলি ফ্রি, আর তার উপরে বয়স হলেও আপ টু 60 ইয়ার্স মনে হয়, তার উপরে হলেও আমি আপার লিমিটটা ঠিক জানি না, শিওর নেই। এমনিতেও মানে 14 বছর উপরে বয়স হলেও কিন্তু ফ্রি নয়, কিন্তু যে টাকাটা খরচ হয় সেটা মানে প্রাইভেট যেখানে ট্রিটমেন্ট হয় তার থেকে অনেক 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 কম। অনেক কম মানে হয়তো 10% বা 15% এরকম টাইপের, বা 20% এরকম টাইপ। মানে অন্য জায়গায় 100 টাকা খরচা হলে ওখানে 15-20 টাকা খরচা হয়। তো কারণ বাকি টাকাটা টাটা ট্রাস্ট থেকে আসতো আর কি। তো ওরকম উনি ট্রাস্ট তৈরি করেছেন। এবং তারপরে ওনাকে আরও যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন যে আপনি তো রিটায়ারমেন্ট নিয়েছিলেন, তো আপনি তাহলে রিটায়ারমেন্টের পর আপনার কর্মজীবন তো প্রচণ্ড ব্যস্ত ছিলেন, মানে রিল্যাক্স করতে পারেননি, কিন্তু রিটায়ারমেন্টের পর বোধহয় আপনি খুব মানে রিল্যাক্স করতে পেরেছেন বা খুব লেজার টাইম পেয়েছিলেন, যাতে আপনি একটু আরাম করতে পেরেছেন, নিজের মতো করে টাইম কাটাতে পেরেছেন। বা আপনি এত বিজি ছিলেন কর্মজীবনে, তখন তো প্রপার রেস্ট পাননি বা এরকম কিছু, কিন্তু আফটার রিটায়ারমেন্ট আপনি হয়তো অ্যাম্পেল টাইম পেয়েছেন রেস্ট নেওয়ার বা আরাম করার। তো সেখানে ওনার অ্যান্সার ছিল যে, মানে এটা হয়তো সবাই জানলে হয়তো অবাক হবে, বা কেউ অবাক হবে যে আমি আমার কর্মজীবনে যতটা না বিজি ছিলাম, আফটার রিটায়ারমেন্ট আই ওয়াজ মোর বিজি বিকজ অফ মাই মানে ওনার লাইফের যে ফিলোসফিটা ওই ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিসের দিকে ছিল। আই ওয়াজ কনস্ট্যান্টলি ট্রাইং টু প্রোভাইড সার্ভিসেস ব্যাক টু দ্য সোসাইটি। আমি সবসময় ভেবে গেছি যে কিছু কি সোসাইটির জন্য আরও কিছু কি ভালো কিছু করা যেতে পারে, যেখানে যা দরকার আর কি, মানে স্কুল, রাস্তাঘাট, হসপিটালস থেকে শুরু করিয়ে। তো ওই জন্য উনি বিভিন্ন একের পর এক টাটা ট্রাস্টের ভলিউমও বেড়েছে, তার ক্যাপাসিটিও বেড়েছে, এবং সেই প্রবাবলি মাল্টিপল টাটা ট্রাস্ট হয়তো উনি ফর্ম করেছিলেন। দিয়ে একের পর এক ফিলান্থ্রপিক প্রজেক্ট উনি করে গেছেন, এবং তার মাধ্যম দিয়ে হিউজ পরিমাণে সার্ভিস দিয়ে গেছেন আমাদের দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষের ভালোর জন্য। তো এই সব কিছু ওনাকে প্রচণ্ডভাবে বিজি রেখেছিল, বাট হিজ লাইফ ওয়াজ এরকম মানে প্রচণ্ড বিজি। ওই একটা সাধগুরুর কথা আছে না যে আওয়ার লাইফ শুড বি রিল্যাক্সড বাট ইন্টেন্স, মানে ওনার লাইফের ইন্টেন্সিটি ওয়াজ ভেরি হাই, বাট যেহেতু কাজগুলো করার মধ্যে অনেক স্যাটিসফ্যাকশান ছিল, অনেক আনন্দ ছিল, অনেক সন্তুষ্টি ছিল, যার জন্য হয়তো উনি অনেক রিল্যাক্স ছিলেন, মানে একটা কন্টেন্টেড ফিলিংস আছে তো এটা, এবং যা চাইছেন সেটা করতে পারছিলেন। বাট হি ওয়াজ ভেরি বিজি অ্যান্ড হিজ লাইফ ওয়াজ ভেরি ইন্টেন্স আফটার রিটায়ারমেন্ট। এটা আর একটা লেখায় পড়ছিলাম, মানে এটা খুব ইন্টারেস্টিং কথা যে আফটার রিটায়ারমেন্ট হি ওয়াজ মোর বিজি। তোরা কিছু অ্যাড করতে চাইলে কর। তো আমার একটা 80 খানের কন্ট্যাক্টে ছেলে থাকে, এবং মোস্ট অফ দেম পিপল আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উড়িষ্যা আর কি। এখানকার লোকজন খুব একটা এরকম মজুরিগিরি খুব একটা কমই করে, পাওয়া যায় না আর কি এই রেটে। তো দের ইজ হিউজ অপরচুনিটি, মানে এইসব কিছু ওদের ছোট ছোট যখন কিছু আমি ধরো অফিসে কিছু করেই, আমি ধরো আমি পেন দিই বা ডায়েরি, তাদের খুব বেশি টাকা লাগে না আর কি। কাইন্ড অফ হ্যাপিনেস তারা যেটা করে দেয় আর কি, বা ধরো মাঝে লাঞ্চ করিয়ে দেওয়া একটা ফ্রিতে কিছু, সেটা ইমেজ, সেটা আমি প্রতিদিন প্রায় দিনই দেখতে পাই আর কি। হয়তো সবসময় করার সুযোগ পাওয়া যায় না আর কি, বাট সেটা পাই, অপরচুনিটি পুরোটাই পাই আর কি দেখতে। আমার একার আন্ডারে 80 জন কন্ট্যাক্টে ছেলে থাকে, ওদেরকে হ্যান্ডেল করাটা অনেকটাই ভালো ব্যাপার আছে।
হুম, এই দিওয়ালির সময় তখন এ হয়েছিল যে আমার, এর আগেও বলেছি আমি যে এখানে বাজার করি বা মেনলি বাজারেই আর কি, সেটা ফল দোকানের দাদা বা মাছ দোকানের দিদিরা দাদারা বা মাংস দোকান বা সবজি গ্রসারি সব। তো আমার ইচ্ছা হয়েছিলো যে আমি সবাইকে দেওয়ালিতে সবাইকে মিষ্টি প্যাকেট দেবো বা মিষ্টি খাবো এরকম টাইপের আর কি। তো ওই শনপাপড়ির প্যাকেটগুলো হয় না যে ওই প্রভুজি এরকম, তাই বললাম যে এরকম ওগুলো যতগুলো পারবো কিনে ডিস্ট্রিবিউট করবো আর কি। এবারে ওই প্যাকেটের দাম হচ্ছে ওই 180 টাকা রেঞ্জে হয় এক একটা দিয়ে। এবার এমনি দিওয়ালি চলছে, অন্যান্য দিনে ওরকম একটার সাথে একটা ফ্রি এরকম থাকে, মানে 90 টাকা করে হবে আর কি। তো আমি ভাবলাম যে তাহলে এটা ওই প্যাকেটটা তাহলে কিনে এক একটা করে খুলে দিয়ে দেবো, যতজন করে খাবে এরকম আর কি। দিয়ে আমি প্রথমে কয়েকটা দিয়ে তারপরে আমি মানে প্রথম দিন 2টো এনেছিলাম, পরের দিন আমি ভেবে গেছি যে অনেকগুলো নেব যাতে আমি কভারেজটা বাড়াতে পারবি আর কি, অনেককে যাতে দিতে পারি। এবার আমি কত টাকায় পেয়েছিলাম প্যাকেটটা, অভিষেক ক্যান ইউ গেস? মানে এমআরপি হচ্ছে 179। যে সেদিনকে আমি গেছি দিওয়ালির আগের দিন সকালে গেছি, আমি গেছি অ্যারাউন্ড ওই 10:30টার দিকে। আমি গিয়ে 12টা প্যাকেট কিনেছি, আমি জানি 90 টাকা করে মতো দাম হবে না, ওই রকম আর কি, আর একটু হবে। তা আমি ওটা তো আমি অতগুলো নিচ্ছি দেখে 12টা প্যাকেট নিচ্ছি, ওরাও দেখছে যে আপনি মানে এতগুলো নিচ্ছেন, মানে এমনি ওরা কিছু বলেনি, কিন্তু ওরা দেখছে আর কি যে এতগুলো প্যাকেট নিচ্ছেন। তা আমি আমার মোটামুটি ক্যালকুলেট করেছি যে আমার মনে হচ্ছে আরও লাগবে 20টা মতো। তো আমি ঠিক আছে প্রথমে এইটা নিয়ে ডিস্ট্রিবিউট করি, আবার নিয়ে যাব। এনি আইডিয়াও? আচ্ছা অভিষেক, একটা গেস কর যে আমি কত টাকায় প্যাকেটগুলো পেয়েছিলাম। আমি বিলিংয়ের আমি কিন্তু জানতাম না মানে অ্যাকচুয়াল দামটা কত হবে আর কি। আলাদা যে 50% অফ, ঠিক আছে 180টা 90 রেঞ্জে হবে। 50 মতো হবে, জানি না। হ্যাঁ মানে আমার কথা থেকে তুই গেসটা এক্স্যাক্টলি তাই আর কি, মানে 51 করে আমি পেয়ে গেছি। মানে এমনিতে ওরা কি একটা অফার দিয়েছিল 59, 6টার বেশি হলে 53, তারপরে আবার 5% ব্যাক, সেটা নিয়ে এফেক্টিভলি আমার 51 পয়েন্ট সামথিং করেছিল আর কি। আমি তো বিলে যখন করে আমি তো বেশি টাকা দেবো বলে করেছি, তারপর অ্যামাউন্ট অনেক কী হলো ব্যাপারটা, তখন উনি বলছেন না আজকে স্যার এখনকার অফার এটাই দেখাচ্ছে। পরের দিন আমি যখন গেছিলাম দিয়ে আমি তো চমকে গেছিলাম, 12টা নিলাম ওই রকম দামে। পরের দিন আমি নিতে গেছিলাম আরও, ওটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, আমি হচ্ছে তাহলে আরও কয়েকজনকে যদি দিতে পারি। তা পরের দিন আরও কয়েকটা কিনেছিলাম, কিন্তু পরের দিন গিয়ে দেখছি ওনারা বলছেন যে না ওটা ওই অফারটা 12টার সময় গতকাল শেষ হয়ে গেছে, জাস্ট ওই 10টা থেকে 12টা ওরকম একটা উইন্ডোতে ওই অফারটা সামহাউ এটা এনাবেল ছিল। তারপর ওটা বন্ধ হয়ে গেছে, দিয়ে আবার 50% চলে এসেছে আর কি, 90 রুপিস মতো। তো আমার যে কটা দরকার ছিল নিলাম। তো আমি জাস্ট ভাবছিলাম যে আমার ওরাও বলছে, যে স্টাফগুলোও বলছে যে আমরা জানি না এক্স্যাক্টলি কী করে, কিন্তু এই 53 রুপিস এত কম কিন্তু হওয়ার কোনোদিন কথা নয় 180-র প্যাকেটটা। কিন্তু ওনারা তো ওই এতে মোড় থেকে নিয়েছিলাম আর কি, মোড় সুপার মার্কেট থেকে। তো ওদের তো যেরকম যখন যা দাম সার্ভারে দেখায় তো সেটাই আর কি। তো ওরাও বলছে যে এটা কি মানে ভুল করে ওপর থেকে অফারটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছিলো না কি হয়েছিল, আমরাও ঠিক জানি না। কিন্তু ওটা মানে দুপুর 12টার পরেই ওটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি আমি কিন্তু মানে একটা অদ্ভুত কম দামে 12টা প্যাকেট পেয়ে গেছিলাম আর কি। আমি সেটাই ভাবছিলাম যে ওয়াজ ইট বিকজ অফ মাই থট যে এটাকে আমি এতজনকে ডিস্ট্রিবিউট করবো তাই জন্যেই? মানে এটা তো নর্মালি হওয়ারই কথা নয় আর কি। মানে যেটা আমরা বলি আর কি, যে আমরা যখনই সবাইকার ভালো কথা ভেবে কিছু করতে যাব, মানে কোথা থেকে যেন মানে আমাদেরও ঠিক মাদার নেচারও বোধহয় ট্রাই করেন যে আমাদের যাতে কাজটা আরও ভালোভাবে হয় আর কি। এবং ওই 12টা প্যাকেট যেটা একটু আগে অভিষেকও বলছিল আর কি,
ওই ওই দাদা দিদিরা, যেমন মাছের দিদির জায়গায় একটা দিয়ে বললাম যে তোমরা এখানে যারা 4-5 জন আছে এটাকে তোমরা ডিস্ট্রিবিউট করো, এরকম সব জায়গায় দিতে দিতে থাকলাম, আর যাদেরকে একটা করে দেওয়ার ওরকম দিয়েছিলাম। দে আর সো হ্যাপি, এত এত ভালো লাগছিল, মানে দ্যাট ওয়াজ মাই ট্রু দিওয়ালি সেলিব্রেশন। অ্যান্ড ওরা মানে আমি ইভেন মানে আমি সাইকেল চালাই, আমি এখানে যার কাছে যে দাদার কাছে সাইকেল সারাই ওকেও একটা প্যাকেট দিলাম, এরকম। দে আর সো হ্যাপি, মানে দ্যাট ওয়াজ মাই দিস ইয়ার্স দিওয়ালি সেলিব্রেশন। মানে এত ভালো লাগছিল, তার সাথে ওই অ্যাডিশনাল ওই অফারটাও তো আরও মন ভালো করে দিয়েছিল আর কি। একটা অদ্ভুত কম দামে প্যাকেটগুলো পেয়ে গেছিলাম। কিন্তু এই সবাইকার কথা ভেবে যখন আমরা কাজগুলো করি, অনেক সময় যে হিসাব নিকেশটা চলে আসে যে আমি কেন এত টাকা খরচা করতে যাবো, ওটা কেন খাওয়াতে যাবো। কিন্তু টাকা বোধহয় উল্টো দিক থেকে আরও বেশি বোধহয় পেয়েই যাই আর কি। যেমন তারপরে একদিন মাছের দিদির কাছে গেছি, মাছ নিয়েছি, মানে জোর করে শিঙি মাছ দিলেন, বললেন বাচ্চা খাবে নিয়ে যাও, অনেকটা শিঙি মাছ দিলেন, টাকা নিলেনই না। আমি জোর করে দেবো, কিছুতেই উনি নেবেন না, বলছেন না এইটা আজকে আমি টাকা নেব না। সেই শিঙি মাছটা দামই হবে বোধহয়, কিছু না হলে বোধহয় 120 টাকা 150 টাকার মতো দাম হবে এরকম। তো দ্য পয়েন্ট ইজ দ্যাট আমরা যখন সবাইকার জন্য কিছু ভালো করার চেষ্টা করি, আমার মনে হয় তার থেকে অনেক বেশি, যে যদি আমরা কিছু খরচ করে দিই তার থেকে বেশি বোধহয় আমরা পেয়েই যাই, তাই না অভিষেক? হ্যাঁ, মানে আমার তো ব্যাপারটা কাইন্ড অফ মানে অন্যকে হ্যাপি করার জন্য আমি নিতে গেছি। আমার নিজের আমি এমন কাউকে আমি জন্য প্যাকেটগুলো কিনছি যাদেরকে আমার না দিলেও হয়। মানে নর্মালি আমার না, মানে এরকম নয় যে আমার জাস্ট পাশের ফ্ল্যাটের কাউকে বা রিলেটিভের বাড়িতে নিয়ে যাবো বলে, ওরকম নয়। আমি জাস্ট এই দাদা দিদিদেরকেই দেবো বলে, এবং দে আর সো হ্যাপি যে নর্মালি খুব কম কাস্টমারই ওনাদেরকে হয়তো এইরকম দিওয়ালি গিফট দিচ্ছে বা এরকম করেছে। মানে হয়তো আরও কয়েকজন করেন, আমি বলছিলাম আমি একাই করি, কিন্তু নর্মালি হয়তো অনেক কম সংখ্যক কাস্টমারই ওনাদের করে। ওই জন্য গেলে এখন তো আমি ওনাদের কাছে গেলে একটা আলাদা ট্রিটমেন্ট পাই আর কি, যে এই তুমি এটা নিয়ে যাও, দাদা তুমি এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, মানে একটা আলাদা রিলেশনশিপ আর কি। তো এইটা কিন্তু যখনই আমরা, I was also very calculative at one stage of my life, এবং thankfully due to these জাগরণ thoughts and different এত সুন্দর সোশ্যাল মিডিয়ার ভিডিও, মেসেজ, স্টোরিজ, সবগুলো থ্রু দিয়ে নিজের চিন্তাভাবনার পরিবর্তন এসেছে। এবং এই ক্যালকুলেশনের ফাঁদ থেকে জবে থেকে বেরিয়ে আসতে পেরেছি, মানে লাইফ ইজ অ্যামেজিংলি মোর বিউটিফুল, তাই না অভিষেক? মানে আমরা যত ওই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবো, যত আমরা মানে ইভেন এটাও মনে হয় না যে কোনো হয়তো কোনো জায়গা থেকে হয়তো দোকানে 100 টাকা দিয়ে চলে এসেছি, সেখানে হয়তো 20 টাকা ফেরত নেওয়া ছিল, হয়তো নিইনি। আগে একটা সময় 20 টাকাটা লস হয়ে গেল, 20 টাকা, মানে এইটা নিয়ে একটা সারাদিন যে খচখচানি থাকতো। এখন মানে আমরা বোধহয় ওই ফাঁদ থেকে যদি আমরা বেরোতে পারি যে না ঠিক আছে 20 টাকা, মানে ওনার কাছেই তো আছে, মানে কারোর কাছে তো আছেই, তো অসুবিধা কী আছে, মানে ওনারই না হয় 20 টাকা একটা এক্সট্রা লাভ হলো, এরকম টাইপের ভাবনা চিন্তাগুলো আমাদের ওই মনের খচখচানিও বন্ধ করে, আর আমাদের খুব একটা লাইফটা যেন একটা খুব স্মুথভাবে, খুব রিল্যাক্সভাবে বাট ইন্টেন্স, ওরকমভাবে যেন আমরা লাইফটা স্পেন্ড করতে পারি। তোরা কিছু শেয়ার করতে বলে, সন্দীপদা জয়েন করেছেন, সন্দীপদা কিছু শেয়ার করতে পারেন, অ্যাড করতে পারেন। আমি জানি না সন্দীপদা কত না, আমি একদম রাস্তায় আছি এখন, আমার তো প্রতি রবিবারই মিস হয়, আমি এখন কাজেই ছিলাম একটা কিছুতে, কেউ বলে শুনবো। বলুন। আমি তো বিজনেস করি, জানেন তো, ফটোগ্রাফি। হ্যাঁ, তো আমি সেদিনকে কলকাতা গেছিলাম, আইএমএল করতে যেতে হয়। তো আমাদের দাঁতুনে ট্রেন আছে, বাঘাজো ট্রেন আছে, আর জলেশ্বর লোকালের দুটো ট্রেন আছে, 3:25 ট্রেনটা আছে। আমার কিছু মাল ছিল, তো আমি ঢুকেই আমি বললাম যে টিকিটে কেটে আমি যে আমাকে ওই লগেজটা করে দিন। ওই সামনে ঢুকেই টিটিআইকে বললাম ওজন করে 16 কেজি হলো আমার লগেজটা, মানে মাল যেটা আছে আর কি। তো বলে 175 টাকা। তাহলে 175 টাকা হলো, হ্যাঁ ঠিক আছে। কেটে অলরেডি 3:25 আমি 3টের সময় ঢুকেছি।
তো ঢুকেই ভাবলাম যে পরের লোকালটা 5টার সময় আছে, জলেশ্বর লোকাল। তো ভাবলাম যে টাইম যখন আছে আমি চলে যাই ট্রেনে। চলে এলাম, এসে আমি যখন দোকান পৌঁছি তখন 1:45 বাজে। তো ভাবলাম যে দোকানটা খুলে মালকে সাজিয়ে দিই। তখন একটা কাস্টমার এলো, সে বলছে আমার মেয়ের অন্নপ্রাশন হয়ে গেছে পরশুদিন, তো মুখে পাত্র হয়ে গেছে, কয়েকটা ছবি তুলবো। আমি ঠিক আছে। 1,500 টাকা ছবি তুলেছে আমার। তো আমি বললাম যে যদি আমি জলেশ্বর হতাম 10টার সময় ঢুকতে, ট্রেনটা 9:10টার দিকে ঢুকে, আমি কাস্টমারটা পেতাম না, আর আমার লগেজও করতে হতো না ওই ট্রেনটায়। কিন্তু এই ট্রেনে ইচ্ছে করে লগেজটা করেছিলাম। আমি বললাম যে ঠিক আছে করি না, কি আছে, কোনোদিন করতাম না, এবারেই করেছি ফার্স্ট। তো আমি বললাম যে এসেই আমি দোকানটা মালটা সাজিয়ে দিই। তো এসেই বলে যে আমি তো আসতাম না, দোকান খুলতাম না, তুমি হঠাৎ করে না তাহলে ঘুরে যেতাম আর কি আছে। তো সেই ভাবলাম যে সত্যিকারে জাগরের সঙ্গে যুক্ত এটাই এটা আর কি। হ্যাঁ, মানে রুলগুলো ফলো করা, যে রুলগুলো আমাদের জন্য মানে সেইটা পেতাম না আর কি। রুলটা ফলো করলে হয়তো অনেক সময় অ্যাপারেন্টলি স্টার্টিংয়ে হয়তো মনে হবে কিছু হয়তো বেশি খরচ হলো, কিন্তু আলটিমেটলি লং টার্মে দেখা যাবে অন্য দিক থেকে কিন্তু কোনো দিক থেকে অন্য হয়ে গিয়ে আলটিমেটলি লাভই হলো আর কি। মানে আমি যদি জাস্ট মাইন্ডেরই দিকটাই বলি, মানে খুব অবাক হয়ে গেছি যে হ্যাঁ, মানে একটা আপনার সাডেনলি একটা এক্সট্রা ইনকাম হলো আর কি। হ্যাঁ, আমি তো ভাবতে পারিনি সেটা। আর এইটা আমাদের এইটা জাগরণ না করলে তো হতো না, সেটাই বলছিলাম আর কি। যেটা এটা নিজে স্যাটিসফাই ছিলাম যে সত্যিকার তো এটা করলে অনেকটা মনকেও শান্তি দেওয়া যায়, আর পরেও সেটা পরে অনেকটা আশা পূরণও হয়, এটা ভাবলাম আর কি। এইটা এবং রুল মানা এইটাতে কিছুটা বললামও সেটা। তারা বলছে যে না না এটা হওয়ার ছিল, হতে পারে। তো আমি বললাম এটা কথা নয়, এটা না হলে তো এটা হতোই না। এটা আমি তাকে মানে এই কনটেক্সটে যদি ঢুকলাম তাহলে আমি একটু মানে একদম সিমিলার নয় কিছুটা আর কি, আমি জাস্ট দু একটা আমি বলছি আর কি। আমার এক দাদা, ও মানে আমাদের মেম্বার, জাগরণের মেম্বারও, কয়েকবার মিটিংয়ে জয়েনও করেছে। ও জার্মানিতে থাকে, ও টাইমের একটু প্রবলেম হয় বলে করতে পারে না এখন। তো ওর ওই দাদাই বলছিল করোনার সময় 2020 সালে, মানে আমরা যদি সবসময় ওই দুমদাম কমপ্লেন না করে একটু রুলটাকে বোঝার চেষ্টা করি, একটু যদি ওই সিস্টেমের হয়ে একটু ভাবি আর কি। ওই দাদা কী করেছিল, দাদা খুব সুন্দর চিন্তাভাবনা করেন। দাদার থেকে আমি নিজেও অনেক কিছু শিখি। ওই দাদা 2020 সালে করোনা আসবে তো কেউ জানতো না, তো যে এঠু জেঠিমা মানে দাদার বাবা মাকে ওখানে মানে জার্মানিতে নিয়ে যাওয়ার টিকিট কেটেছিলেন, মানে ফ্লাইট টিকিট ছিল কলকাতা থেকে জার্মানি আর কি। এবার করোনার জন্য তো সব ফ্লাইট বন্ধ হয়ে গেল। এবার তখন ফ্লাইটগুলো বন্ধ হয়ে যেতে, তখন অনেকে হয়তো আমরা যদি সেই সময় যদি ঘটনা মনে থাকে যে ফ্লাইট এয়ারলাইন্সগুলো তো একটা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছিল, কারণ ওদের বিজনেসে পুরো বন্ধ হয়ে গেছিলো। প্লাস এতদিনের টিকিট কাটা ছিল, এত লোককে টিকিট রিফান্ড করা, তো সবাই কিন্তু ঠিকঠাক হয়তো রিফান্ড পায়ও নি আর কি এরকম। তো তখন ওই দাদা একটা বোধহয় জেঠিমার টিকিট বোধহয় অ্যারাউন্ড কিছু একটা 1.5 লাখ টাকা টাইপের ছিল। তো দাদা বোধহয় ইনিশিয়ালি একটা যখন ক্যান্সেল করে একটা 50,000 মতো একটা রিফান্ড পেয়েছিল। তো সেখানে একটা বোধহয় এয়ারলাইন্স থেকে একটা মেলও ছিল যে আমরা মানে অ্যাট দিস আওয়ার অফ ক্রাইসিস আমরা এইটুকুই আপাতত রিফান্ড করতে পারছি, প্লিজ বিয়ার উইথ আস আর কি এরকম। তো আমরা পরে দেখছি। তো এইরকম আরও অনেকেই কম রিফান্ড পেয়েছে, মানে 1.5 লাখ টাকা টিকিট মানে যেহেতু আমার মানে কেউ ট্র্যাভেল করছে সেরকম নয়, এয়ারলাইন্সে উঠছে না, সুতরাং ফুল রিফান্ড হওয়া উচিত, 1.5 লাখ টাকাই রিফান্ড হওয়া উচিত। সেটা না করে মাত্র 50,000 মতো রিফান্ড পেয়েছে। এইরকম আরও অনেকের সাথেই হয়েছে, এবং তারা এয়ারলাইন্সকে অনেক মেল করে মানে এটা কী রকম ব্যাপার, মানে আমি কেন এত টাকা লুজ করবো, অমুক তমুক, মানে কমপ্লেন করা টাইপের, বা খুব ডেরোগেটরি ল্যাঙ্গুয়েজে ওদেরকে হিট করা যে এটা তো ঠিক নয়, আমাদের টাকা পুরোপুরি ফেরত দিন, আনাতে না, এরকম করে অন্য অনেকেই অনেক মেল করেছেন। তো এরকম চলেছে। দাদা কিন্তু বলেছিল যে দাদা কোনো মেল করেনি, দাদা কোনো যে 50,000 কেন 1.5 লাখ ফেরত পাবে না, কারণ দাদা ভেবেছিল যে যদি সত্যি কথা এয়ারলাইন্স কোম্পানিটা
দিক থেকে যদি ভাবি, আমাদের যদি নিজেদের এয়ারলাইন্স হয়, দুম করে যে এতগুলো বন্ধ হয়ে যায়, এতগুলো স্টাফকে স্যালারি দেওয়া উইদাউট যেখানে ফ্লাইট চলছে না, সেখানে কিভাবে সম্ভব? তো ওরা যথেষ্ট ট্রাই করছে যে কীভাবে, এবং ফ্লাইটগুলো যে এয়ারপোর্টে ছিল, সেই এয়ারপোর্টে ফ্লাইট রাখার জন্য একটা হিউজ ভাড়া দিতে হয় আর কি। তো সব কিছু মেনটেন করে এয়ারলাইন্সগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য দাদা বলছিল যে ঠিক আছে, দেখি একটু টাইমটা যাক। ওরা তো বলেছে যে ফর দ্য টাইমিং আমরা এটা দিচ্ছি, মানে পরে দেখা যাবে। তারপরে যখন 2020 শেষের দিকে আবার ইন্টারন্যাশনাল ফ্লাইটস যখন শুরু হয়েছিল, সেই সময় দাদা ওনাদেরকে মেল করেছিলেন যে মানে এখন তো আস্তে আস্তে সিচুয়েশান নর্মালের দিকে আসছে, তো আস্তে আস্তে ইন্টারন্যাশনাল ফ্লাইটস চালু হয়েছে, আর মানে বিজনেস অ্যাজ ইউজুয়ালের দিকে আস্তে আস্তে যাচ্ছে আর কি এয়ারলাইন্সগুলো। ইন দ্যাট কেস আমার এই মার্চ মাসে বোধহয় টিকিট ছিল, যে আমার এই টিকিট ছিল 1.5 লাখ টাকা, আমি তখন 50,000 রিফান্ড পেয়েছিলাম। আমি কি আরও কিছু অ্যামাউন্ট রিফান্ড পেতে পারি? এইটা জাস্ট মেল করেছিল। ওই মেল করা কয়েকদিনের মধ্যে ওনারা গেট ব্যাক করেছিলেন, এবং একদম 1.5 লাখ নন, একটা ক্লার্ক কাছে নিয়েছিলেন, মানে জাস্ট একটা প্রসেসিং মানির মতো একটা 6,000 টাকা বাদ দিয়ে বোধহয়, মানে 1,44,000 রেঞ্জে একটা খুব 6,000 বা 8,000 এরকম একটা বাদ দিয়ে বাকি 1,40,000-42,000 টাকা মতোই দাদাকে পুরো ওরা রিফান্ড করে দিয়েছিল। মানে তখন 50, তারপরে বোধহয় আরও অ্যারাউন্ড 90,000 প্লাস কিছু একটা টাকা আর কি ফেরত দিয়ে দিয়েছিল। তো সেইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে মানে যেটা দাদা আশা ছেড়েই দিয়েছিল। মানে দাদা একটা জাস্ট মেল করেছিল যে কি পেতে পারি কি এরকম, ওনারা কিন্তু সেটা দিয়েছিলেন, ওনারা কিন্তু ফেরত, মানে যেটা দাদা কোনো আশাই করেনি আর কি, এইরকম আর কি। তো এইরকম আর কি, যে আমরা যেটা ভাবতে পারি না সেরকম জিনিসও কিন্তু ঘটতে থাকবে। ইফ উই আর মানে আমরা যদি সিস্টেমটাকে একটু সিস্টেমের তরফ থেকে একটু ভাবি আর কি, বা রুলের তরফ থেকে রুলটাকে কেন বানানো হয়েছে, বা এই যে হচ্ছে যে খালি দুমদাম কমপ্লেন না করে জিনিসটার হয়ে একটু ভাবা আর কি, এইগুলো যদি আমরা করতে পারি তাহলে হয়তো এই যে আপনি যে লাগেজ যে এটা করে মানে রুল মেনে ওখানে ওজন করিয়ে ওই টাকাটা দিয়ে যে এসছেন, এটা তো মানে এটা তো রুল, আমাদের মানে রুল আর মেন টু বি ফলোড। তো সেটা আমরা করেছি, কিন্তু সেটা হয়তো অনেকেই লাগেজ ক্যারি করছেন ওজন টোজন না করিয়ে নিয়ে চলে আসছে, কিন্তু ফাইন দিচ্ছে, আবার গাড়িতে এসে ফাইন দিচ্ছে এসে। হ্যাঁ, মানে সেটা সামও মানে আলটিমেটলি রুলও মানা হলো না, এদিকে অন্য দিক থেকে কিছু লাভ হলো না আর কি, এরকম টাইপের আর কি। মানে ব্যাপারটা ঘেঁটে যায়। রাদার যদি রুলটা মানা হয় তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক দিক থেকে ভালো হয় আর কি। আমাদের এই ম্যাচুরিটিটা যেন আমাদের সবাইকার আসে, আমরা তার জন্য একটু পেশেন্স লাগবে, একটু ধৈর্য লাগবে, যে ডেফিনেটলি রুলটা মানার রিওয়ার্ড আমরা অবশ্যই পাবোই আর কি। এই বিশ্বাসটা কিন্তু রাখতে হবে। আরেকটা কিছু বলবো বলে মনে করবো বলে এখনই একটু আগে মনে পড়লো, এই কনটেক্সটটা এখন মনে পড়ছে না।